শুভ সন্ধ্যা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলাপচারিতায়। আমাদের আজকের বিষয় অবশ্যই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমরা বেছে নিয়েছি ব্রিটেনের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে। চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত নানা ঘটনায় ব্রিটেনের রাজনীতি বিশ্বে আলোচিত একটি বিষয়, এবং অবশ্যই আজকে আমাদের বিষয় হিসেবে সেটা বেছে নেওয়াটাই স্বাভাবিক। আমরা বরাবরই সমসাময়িক বিষয়কে প্রাধান্য দিয়ে থাকি। আমরা জানি যে চলতি মাসের শুরুতে নানা কেলেঙ্কারির ঘটনায় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। সাজিদ জাভিদ এবং ঋষি সুনাকের মতন হেভিওয়েট দুজন মন্ত্রীর পদত্যাগের পরে তার সে সময়ে পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায়ান্তর ছিল না। যদিও তিনি চেষ্টা করেছিলেন থেকে যাবার জন্য তার পদে, কিন্তু সে ব্যাপারে তাকে তার বিভিন্ন আরও রাজনৈতিক কর্মীরা, সহযোগীরা কোনোভাবেই তাকে সাহায্য করেননি। বর্তমানে আমরা জানি যে ব্রিটেনের রাজনীতিতে তার পদের জন্য শুরুতে 10 জন প্রার্থী লড়েছিলেন। সেই প্রার্থিতা এখন দুজনে নেমে এসছে, ঋষি সুনাক এবং লিজ ট্রাস্ট। প্রাক্তন ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী এবং বর্তমানে পররাষ্ট্র ফরেন সেক্রেটারি লিজ ট্রাস্ট রয়েছেন এই দৌড়ে। আমরা এও জানি যে প্রথম দিকে আমরা দেখেছি ঋষি সুনাক তিনি তার সহকর্মীদের ভোটে, অর্থাৎ এমপিদের ভোটে, কনজারভেটিভ এমপিদের ভোটে এগিয়েছিলেন সবার চাইতে, কিন্তু বর্তমানে নাটকের মোড় অন্যদিকে ঘুরে গেছে। দলের সাধারণ সদস্যদের ভোটে এগিয়ে আছেন লিজ ট্রাস্ট। কথা হচ্ছে দুজনেই আপ্রাণ চেষ্টা করছেন তারা নিজেদেরকে মার্গারেট থ্যাচার হিসেবে প্রমাণ করবার জন্য কে কতটা শক্ত ব্রিটিশ রাজনীতিতে। কিন্তু দেখা যাক আমাদের আজকের প্যানেল মেম্বাররা কি বলছেন। আমার পরিচয় করিয়ে দিচ্ছি, আমার ডান দিকে রয়েছেন ফর্মার প্রেসিডেন্ট বিবিসিসিআই বশির আহমেদ। বশির ভাই, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমার বায়ে রয়েছেন আবদালুল্লাহ, লেবার কাউন্সিলর ফর লন্ডন বরো অফ টাউন হ্যামলেটস। ওয়েলকাম টু দ্য শো। গুড ইভিনিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, আমরা আজকের আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন সাংবাদিক বুলবুল হাসান। আমরা আজকের অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে যে আলোচনাগুলো করতে চাই যে ব্রিটেনের বর্তমান রাজনীতি কোন দিকে মন নিচ্ছে। প্রথমেই শুরু করতে চাই বশির ভাই, আপনাকে দিয়ে। বশির আহমেদ, আমরা মোটামুটি বলা যায় যে চলতি মাসের শুরুতে একেবারেই কাকতালীয়ভাবে যখন আমরা ঋষি সুনাক এবং সাজিদ জাভিদের পদত্যাগ দেখলাম, তারপরে কিন্তু ঘটনা বলা যেতে পারে যে প্রতিদিনই নতুন নতুন সিনেমার বা নতুন নতুন নাটকের জন্ম দিচ্ছিল। আমরা দেখছিলাম একের পর এক মন্ত্রীরা পদত্যাগ করছেন, এমপিরা পদত্যাগ করছেন। তো ব্রিটিশ রাজনীতিতে এটাই কিন্তু প্রথম নয়, তবে এই ভোট অফ কনফিডেন্সের ইস্যুটা আমাদের বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন এর আগেও কিন্তু এই কনফিডেন্সের ভোটে তাকে লড়তে হয়েছে কোভিডের সময় তার বিভিন্ন কেলেঙ্কারির ঘটনায়। সে সময় তিনি মোটামুটি খুব অল্প ভোটে বেরিয়ে এসছেন। কিন্তু এবারে যে ঘটনাটা আমরা দেখলাম সেটা ব্রিটিশ রাজনীতিতে যথেষ্ট একটা কি বলবো সিগনিফিকেন্ট ইভেন্ট আমরা বলতে পারি। আমরা জানি যে নিশ্চয়ই খুব কাছ থেকে লক্ষ্য করছেন রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে। আপনি এই ঘটনাটাকে কিভাবে দেখছেন যে দ্বিতীয়বারের মতন ভোট অফ কনফিডেন্সে হেরে যাওয়া এবং হেভি ওয়েট মিনিস্টাররা পদত্যাগ করা, এবং মোটামুটি এত মিনিস্টার পদত্যাগ করলো যে তখন আর বরিস জনসনের কোনো উপায়ন্তর ছিল না পদত্যাগ না করা ছাড়া। এখন আমরা জানি যে 4 আগস্ট থেকে শুরু হবে সাধারণ মেম্বারদের ভোট, যেটা 5ই আগস্ট গিয়ে থামবে। তো আপনার ইনিশিয়াল অবজারভেশনটা কি যে এই যে আমরা মানে এই মাসের শুরু থেকে এখন পর্যন্ত যে নাটক প্রতিদিন দেখছি সেটাকে কিভাবে দেখছেন আপনি? ব্রিটিশ রাজনীতিতে আপনি ঠিকই বলেছেন, এটা নতুন কিছু নয়, কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনের সময়ে যে কনজারভেটিভ পার্টির এবং বিশেষ করে ব্রিটেনের যে রাজনৈতিক এবং গণতান্ত্রিক যে ইমেজটা পৃথিবীতে ছিল, এটা কিন্তু খুব সিরিয়াসলি ড্যামেজ করছে। এবং আমরা মনে করি যে পার্টি অ্যাজ এ পার্টি ওরা এমপিরা মনে করেছেন যে দ্যাট ইজ দ্য লাস্ট চান্স টু সেভ দ্য পার্টি অ্যান্ড পার্টিসিপেট at the election within 2 years. কারণ এখন যে পুরা বিশ্বে যে ব্রিটেনের যে ইমেজটা ছিল গণতান্ত্রিক,
একটি দেশের যে ইমেজ ছিল এটা কিন্তু ভেরি মাচ স্ক্যাটার্ড এবং ড্যামেজ হয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে যে গণতন্ত্রের প্রতি যে প্র্যাকটিস, আপনি যদি রেশিও দেখেন 2020 সালে ব্রিটেনে কিন্তু সবচেয়ে বেশি মানুষ ভোট দিতে এসেছে, ইট ওয়াজ 42%। আপনি কম্পেয়ার টু ইউরোপিয়ান কান্ট্রি আপনার 52%, ভারতের কিন্তু 67%। সো যেটা আমরা উপলব্ধি করছি যে রাজনীতিবিদটা এটা বুঝতে পারছেন যে গণতন্ত্রের প্রতি মানুষের যে আস্থা এটা কিন্তু কমে যাচ্ছে, এবং এইটাই কিন্তু খুব ডেঞ্জার আনবে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য। এবং এটা বুঝতে পেরেই কনজারভেটিভ পার্টি এমপিজ নিড টু টেক এ অ্যাকশন। এবং যে প্রসেসটা হবে 200,000 কনজারভেটিভ পার্টির মেম্বার আছেন, ওদের ভোটের মাধ্যমে 5 সেপ্টেম্বর গিয়ে লিডার ডিক্লেয়ার হবে, অ্যান্ড হি উইল বি দি নেক্সট প্রাইম মিনিস্টার অফ ইউকে। কিন্তু কথা হচ্ছে যে যিনি আসুন না কেন, লিজ ট্রাস্ট কিংবা ঋষি সুনাক, তাদের স্থায়িত্বকাল কত হবে? কারণ যেটা আপনি বললেন যে খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ, বর্তমানে ব্রিটিশ রাজনীতিতে দুটো দলই আমরা জানি খুব নাজেহাল বা কাহিল অবস্থায় আছে। তো সেক্ষেত্রে এই যে এমপিরা ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে মানে ক্ষমতাচ্যুত করতে পারে, এই যে একটা নর্ম, একটা কালচার এখানে শুরু হলো, এটার স্থায়িত্বকাল বা এটা নিয়ে আমরা কতটা চিন্তিত হওয়া উচিত ব্রিটিশ রাজনীতিতে স্টেবিলিটি নিয়ে? আসবো আপনার কাছে বশির ভাই। আমাদের সঙ্গে বুলবুল হাসান যোগ দিয়েছেন, ধন্যবাদ বুলবুল আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমি আসতে চাচ্ছি কাউন্সিলর আবদালুল্লাহ, আপনি লেবার রাজনীতি করছেন, লেবার পার্টিও এখন বেশ কাহিল অবস্থায়, নাজুক অবস্থায় আছে। উই উইল ডিসকাস অ্যাবাউট দ্যাট লেটার, বাট ইন টার্মস অফ জেনারেল প্র্যাকটিস অফ ব্রিটিশ পলিটিক্স, যেটা বশির ভাই বললেন যে এই প্র্যাকটিসের ফলে ভবিষ্যতে ব্রিটিশ রাজনীতির যে ক্রেডিবিলিটি অ্যাক্রস দ্য গ্লোব, এটাকে আপনি কিভাবে দেখছেন? Putting aside my political affiliation, as a citizen of the UK, and somebody who's concerned on social affairs, আমি যেটা দেখতেছি that we're a laughing stock. First we leave Europe, right? And then in a global sense, the Prime Minister is trying to show courageous wartime Prime Minister. But his home, in his backyard, he's once, twice under pressure to resign. But we have to go back 10 years, 12 years. In the last 12 years in this country, since the coalition government, conservative-led coalition government has come, there's been failure after failure. Last 3 years of COVID, there's been so much mismanagement. And yes, we are talking about Rishi Sunak, but it was under his watch. Yes, he gave furlough and he gave all these things that looked pretty at the time, but now we are having to pay for it. But there was billions of pounds that was wasted from the Treasury. Don't forget, Boris Johnson lied to this country, lied to the Parliament, and they stood by him. Rishi Sunak and Liz Truss, they stood by him shoulder to shoulder while he continuously lied about partying, about this and that. But at the same time, Rishi Sunak also broke the law. He was fined as a chancellor, as a sitting chancellor, he was fined by the police for partying. So we as a country are led by liars, by people that cannot be trusted, most importantly by a party that is unfit to govern. And সবথেকে most important জিনিসটা হলো আমাদের, although we are not as diverse as metropolitan cities like London, but UK as a whole, you've said a very interesting figure, প্রায় 200,000 people will determine the next prime minister of the 68 million people. And the interesting and worrying statistics, that only 97% of the membership of the Conservative Party is white, people from the white background, of which most are over the age of 60. They're going to select between a very visible ethnic minority former Chancellor and Liz Truss, who is now claiming to be working class, but nevertheless she's trying to be the Margaret Thatcher. And she will be responsible for the entire nation at a time of difficulty, post-Brexit, post-COVID, and we are a laughing stock. We've got war on our doorstep in Europe. I think it's a very testing time. The right thing to do, I would say, whoever wins, is to call an election, give the people of this country the opportunity to select who should be the next Prime Minister of this country. Because I think the Conservative Party has lost its moral standing, has lost its right position to govern this country after 12 disastrous years.
উইল কাম টু ইউ। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা জানেন ফেসবুক লাইভ এবং ইউটিউবেও দেখা যায়, সুতরাং সেই মাধ্যমে আপনারা দেখতে পারেন কিংবা টেলিফোন করে আমাদের সঙ্গে সরাসরি আলোচনায় যুক্ত হতে পারেন। আশা করি আপনারা আপনাদের মতামত দেবেন। এবারে আমি বুলবুল হাসান আপনার কাছে আসতে চাচ্ছি। বুলবুল হাসানের কাছে যাবার আগে একটু বলে দিতে চাই যে আমাদের আজকের অনুষ্ঠানে কনজারভেটিভ পার্টি থেকে একজন সদস্য আসবার কথা ছিল। আনফর্চুনেটলি তিনি শেষ মুহূর্তে অসুস্থ হয়ে যাওয়ায় আমাদের সঙ্গে যোগ দিতে পারেননি। সুতরাং আমরা ব্যালেন্স করবার চেষ্টা করেছি অনুষ্ঠানটি দুটো দলের রিপ্রেজেন্টেটিভ রেখে, কিন্তু আনফর্চুনেটলি সেটা সম্ভব হচ্ছে না। যাই হোক, আমাদের আলোচক যারা রয়েছেন, আমার বিশ্বাস যে তারা খুব ব্যালেন্সভাবেই তাদের মতামত দেবেন। বুলবুল হাসান, আপনার কাছে আসতে চাচ্ছি। ঘটনা যেভাবে মন নিয়েছে, আমি যেটা বশির আহমেদকে বলছিলাম যে আমরা এই মাসের শুরু থেকে একের পর এক নাটক দেখেছি। বরিস জনসনের পদত্যাগ এবং তার আগে ঋষি সুনাক এবং সাজেদ জাভিদ যেভাবে তারা ওয়ান ফাইন মর্নিং ডিসাইড করলেন রিজাইন করবেন, এবং তারপরেই কিন্তু দাবার গুটি একের পর এক পড়তে শুরু করেছে। এবং প্রথম দিকে আমরা যেটা দেখলাম যে ঋষি সুনাক ওয়াজ মানে ওয়ে অ্যাহেড, যে 10 জন মেম্বার ছিলেন তাদের মধ্যে থেকে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে লিজ ট্রাস্টকে উঠে আসতে দেখেছি। এবং আমরা পেনি মর্ডান তার বিরুদ্ধে তিনিও যে অভিযোগ করেছেন রাজনীতির যে কলুষিত খেলার কথা তিনি বলেছেন, সেটাও কিন্তু আমাদেরকে শঙ্কিত করে, বিশেষ করে ব্রিটিশ রাজনীতির ক্ষেত্রে। যেটা বশির আহমেদ বলেন যে আমাদের মানে অ্যাক্রস দ্য গ্লোব আমাদের ব্রিটিশ রাজনীতির একটা খুব ক্রেডিবিলিটি ছিল ইন টার্মস অফ স্টেবিলিটি, ইন টার্মস অফ ক্লিনলিনেস অফ পলিটিক্স, কিন্তু সেগুলো কিন্তু আমরা আর এখন দেখছি না। সো 5ই সেপ্টেম্বরে যে অবস্থান হবে লিজ ট্রাস্ট কিংবা ঋষি সুনাকের মধ্যে, আপনি কি মনে করেন যে ব্রিটেন ইজ রেডি টু হ্যাভ অ্যান এশিয়ান স্ট্রোক ব্ল্যাক প্রাইম মিনিস্টার? যেটা আবদুল্লাহ বললেন যে যদি এই যারা সাধারণ মেম্বার যারা ভোট দেবেন তাদের মধ্যে যদি বেশিরভাগই ওভার 60 হয়, তাহলে সেক্ষেত্রে তারা কি তৈরি একজন এশিয়ান প্রাইম মিনিস্টার দেখতে, কিংবা একজন এশিয়ান প্রাইম মিনিস্টার হলে ব্রিটেনের রাজনীতি কোন দিকে মোড় নেবে? অনেক ধন্যবাদ। আমি প্রথমেই আসলে আব্দুল ভাইকে একো করতে চাই যে আমার মতো করে আমি যেটা মনে করি যে ব্রিটিশ রাজনীতি ক্লিয়ারলি তার ডিসেন্সি হারিয়েছে। যে ধরনের আমি বলবো যে ফিউচার ফোকাসড পলিটিক্স আমরা আশা করি ব্রিটেনের রাজনীতিবিদদের কাছ থেকে, সেটা যে এই মুহূর্তে চর্চা হচ্ছে না, সেটা একটা বড় উদাহরণ হচ্ছে বরিস জনসন সেলফ। উনি নিজের যে একটা সিম্বলিক জায়গা তৈরি করেছেন, সেটা সারা পৃথিবীতে মানে আসলে একটা লাফিং স্টকে পরিণত হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে এশিয়ান ব্যাকগ্রাউন্ডের, সাউথ এশিয়ান ব্যাকগ্রাউন্ডের একজনকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে বা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে ব্রিটেন প্রস্তুত কিনা, খুবই ডিফিকাল্ট আমার কাছে মনে হয় যে আনসার করা। অ্যাপারেন্টলি এই দেশে তো মাল্টিকালচারালিজমটা ফেল করেছে, এটা ক্যামেরনও বলে গেছেন, এবং আমি নিজেও বিশ্বাস করি যে মাল্টিকালচারালিজমটা এটা আসলে এক ধরনের ওয়ার্কিং পেপারের শব্দালঙ্কার, অর্নামেন্টাল। কিন্তু ট্রুলি আপনি যখন একটা লিডারশিপের জায়গায় যাবেন, একটা টপ জায়গায় পৌঁছাতে যাবেন, তখন এই কার্ডগুলো কিন্তু খেলা হয়। এটা আপনি জানেন, আমরা সবাই জানি। এখন এটা নিয়ে আমি জানি না এটা প্রকাশ্যে আলোচনা করা যায় কিনা বা প্রকাশ্যে আলোচনা করা ঠিক হবে কিনা, কেননা আপনি তো অফকম দ্বারা রেগুলেটেড। কিন্তু আপনি যদি আমাকে খুব স্ট্রেট ফরওয়ার্ড বলতে বলেন, আমি অন্তত বিশ্বাস করি না যে এখনো পর্যন্ত ব্রিটেন, পার্টিকুলারলি কনজারভেটিভ পার্টি প্রস্তুত। 1,60,000 এই যে ভোটার, সেই ভোটার নির্ধারণ করছেন আপনার প্রধানমন্ত্রী কে হবে। ইজ দিস এ কাইন্ড অফ জোক? মানে নিয়মটা কি আসলে, প্র্যাকটিসটা কি? প্র্যাকটিসটা হচ্ছে যে একজন দলের লিডার থাকেন, সেটা কনজারভেটিভ পার্টি হোক, লেবার পার্টির হোক, তিনি তার একটা ম্যানিফেস্টেশন সামনে দাঁড় করান এবং সেটির উপর বেস করে মানুষ ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করেন, এবং আগামী 4 বছর 5 বছর কে শাসন করবে বা সেটা তো হচ্ছে না। এখানে আসবো, আলোচনা চলবে। দর্শক, ছোট্ট বিজ্ঞাপন, বিরতির পর আমরা ফিরে আসছি। যোগ দিন আমাদের সঙ্গে টেলিফোনের মাধ্যমে কিংবা ফেসবুক লাইভে।
শুভ সন্ধ্যা। যারা এইমাত্র আজকের আলাপচারিতায় যোগ দিলেন তাদের জন্য শুভেচ্ছা। আমরা কথা বলছি ব্রিটেনের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে প্যানেল মেম্বার হিসেবে রয়েছেন আমার ডান দিকে জনাব বশির আহমেদ, ফর্মার প্রেসিডেন্ট BBCCI। আমার বাম দিকে রয়েছেন কাউন্সিলর আবদুল্লাহ, লেবার কাউন্সিলর ফর লন্ডন বরো অফ টাউন হ্যামলেটস, এবং একেবারে বাঁয়ে রয়েছেন সাংবাদিক বুলবুল হাসান। আমরা কথা বলছিলাম বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে বুলবুলের সঙ্গে। আমরা ফিরে আসবো আবারও তার কাছে। আমরা এবার বশির ভাই আপনার কাছে আসতে চাচ্ছি। বশির আহমেদ, আমরা লিজ ট্রাস্টের বর্তমান যে অবস্থান দেখতে পাচ্ছি যে তিনি খুব ডেডিকেটেড ভাবেই ইইউ পলিসিকে বা মার্গারেট থ্যাচারের স্টাইল ফলো করছেন, এবং বারবার তার ম্যানিফেস্টোতে যে কথাটা তিনি বলছেন যে ট্যাক্স কাট করবেন এবং ইইউ পলিসি এবং রুলগুলোকে তিনি একেবারে সরিয়ে দেবার চেষ্টা করবেন। এবং তার ফলে হয়তো আমরা সেটা যদি তিনি সত্যি করতে পারেন তাহলে হয়তো অনেক সিভিল সার্ভেন্টসদের চাকরি চলে যেতে পারে বা তাদের সংখ্যা কমে যেতে পারে, কারণ সিভিল সার্ভেন্টসদের একটা বড় অংশই কিন্তু এই পলিসি এবং এই প্রসিডিউরস গুলোকে মেনটেন করার দায়িত্বে থাকেন। তো সেটা একটা বড় চ্যালেঞ্জ তার জন্য হতে পারে। কিংবা এগুলো কি সত্যি তিনি করতে পারবেন কিনা, রিয়েলিস্টিকলি এটা কতটা সম্ভব করা তার পক্ষে, নাকি এগুলো শুধুমাত্রই একেবারেই রাজনৈতিক চাল কিংবা ইলেকশনে জেতবার একটা পন্থা। অন্যদিকে ঋষি সুনাক কিন্তু, যেটা আপনি বলছিলেন বিরতির সময়, যে তিনি বেশ স্পষ্টভাবেই বলছেন যে এই মুহূর্তে ট্যাক্স কাট হবে একেবারে আত্মহত্যার সামিল, তিনি পরিষ্কারভাবে বলছেন। কিন্তু অন্যদিকে তারও কিন্তু, যেটা আবদুল্লাহ বলছিলেন, তারও যথেষ্ট ব্যাগেজ রয়েছে। একজন সিটিং ফাইন্যান্স মিনিস্টার হিসেবে তিনি তিনি পুলিশের ইনভেস্টিগেশনের সম্মুখীন হয়েছেন, তিনি ফাইন দিয়েছেন, পাশাপাশি তার স্ত্রীর ট্যাক্স দেয়া নিয়েও যথেষ্ট কেলেঙ্কারি রয়েছে। তো আমাদের সম্মুখে অ্যাকচুয়ালি রিয়েলিস্টিকলি কতটা চ্যালেঞ্জ রয়েছে লিডারশিপ নিয়ে? দেখুন, লিডারশিপ নিয়ে বোথ পার্টিরই কিন্তু চ্যালেঞ্জিং সিনারিও আছে। লেবার পার্টি বলেন বা কনজারভেটিভ পার্টি বলেন। বাট আপনি যেটা লিজ ট্রাস্টের ব্যাপারে বলেছেন যে ইউরোপিয়ান লগুলা কিন্তু ইজ ইন দি ফেভার অফ দ্য লেবার পিপুল, যারা এখানে লেবার রুলগুলোকে প্রোটেক্ট করে রাখছিল। So if I know the reason কেন they wanted to move it, because conservative party policy এটা। বাট আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং যেটা বোথ পার্টি লিডারশিপের মধ্যে আগামীতে আসতেছে, যে ব্রিটিশ ইকোনমি বর্তমান স্ট্যাগফ্লেশন কন্ডিশনে আছে, যেটাকে অর্থনীতির ভাষায় বলা হয় রুগ্ন অবস্থা। আপনি রুগ্ন অবস্থায় আছেন আমি ইনফ্লেশন থেকে, ইনফ্লেশন নিয়ে, তারপরে আপনার আনএমপ্লয়মেন্ট রেশিও নিয়ে। এইটা থেকে বের হতে হলে একটা শক্ত রাজনৈতিক লিডারশিপ দরকার, কারণ ইনফ্লেশনটাকে যদি কন্ট্রোল করা না হয় তাহলে কিন্তু ব্রিটিশ ইকোনমি যেই নেতৃত্বে আসুন না কেন, কনজারভেটিভ পার্টি লিডারশিপ উইল নট সার্ভাইভ ফর এ লং পিরিয়ড। লেবার উইল রেইন অন দেম উইথ দ্যাট। এবং জনগণ কিন্তু এখন দেখেন আমাদের ইনফ্লেশন ইজ 10+, এবং ইটস রাইজিং ডে বাই ডে। তো আমি মনে করি আগামীতে এই রাজনৈতিক মারপেচের মধ্যে জনগণ বা ব্যবসায়ীদেরকে না রেখে we need a clear direction from the political parties and leadership, যে দেশের অর্থনীতি কোন দিকে যাবে। এবং এইটাই আমরা মনে করি যে it should be a most important challenge for the nation in coming days. বুলবুল, আপনার কাছে আসতে চাচ্ছি যে আমাদের এই ভোটের যে পদ্ধতি, সেটা নিয়েও কিন্তু আপনারা আলোচনা করছিলেন যে ভোটের পদ্ধতিতেও স্বচ্ছতা আমরা দেখতে পাচ্ছি না, সেটা একটা চিন্তার বিষয়। এবং পাশাপাশি যেই বশির আহমেদ যেটা বললেন যে লিজ ট্রাস্টি আসুক কিংবা ঋষি সুনাকি আসুক, তারা কতটা লিডারশিপের পার্সপেক্টিভ থেকে কতটা শক্তিশালী অবস্থানে তারা থাকতে পারবেন, যাতে করে ব্রিটেনের আগামী সময়গুলো ইন টার্মস অফ ইনফ্লেশন, ইন টার্মস অফ গ্রোথ আমরা দেখতে পাচ্ছি কোয়াইট স্টেল। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত আমাদের ইয়েগুলো বাড়ছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে স্ট্রাইক সেগুলো বাড়ছে, এটাও একটা শঙ্কার কারণ। আমাদের পাউন্ডের মূল্য অনেক কমে গেছে ইন টার্মস অফ ডলার। সো এই যে অশনি সংকেতগুলো দেখতে পাচ্ছি, আমরা কি সেক্ষেত্রে কতটা আশ্বস্ত হতে পারি এই দুইজনের লিডারশিপ থেকে? পাশাপাশি যেটা বশির ভাই বলেন এবং আমরাও দেখতে পাচ্ছি যে
অপোজিশন যে পার্টিটি রয়েছে সেটাও কিন্তু সেই ধরনের শক্তিশালী অবস্থানে নেই। আবদুল্লাহ বললেন অবশ্যই তার পার্টি পজিশন থেকে যে কনজারভেটিভ পার্টি শুড পুট অ্যান ইলেকশন, যেখানে সাধারণ জনগণ বিচার করবে, কিন্তু অ্যাকচুয়ালি লেবার পার্টিও কি সেই অবস্থানে রয়েছে যে আমাদের সাধারণ মানুষের, আমাদের ব্রিটেনবাসীর সেই কনফিডেন্স রয়েছে যে অ্যাকচুয়ালি ইফ উই ভোট ফর লেবার দে আর গোনা অ্যাকচুয়ালি টেক আস আউট অফ দিস মেস? তিনটা অ্যাসপেক্ট আপনার প্রশ্নের। একটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমি নিজে তো অর্থনীতির ছাত্র নই, কিন্তু গত 17 বছর ধরে ব্রিটিশ পলিটিক্স খুব ক্লোজলি মনিটর করার সুযোগ হয়েছে সাংবাদিকতা করার কারণে। এবং আমার কাছে যেটা মনে হয় যে আপনার প্রথম প্রশ্নের জবাব হচ্ছে যে আশাবাদী হওয়ার সুযোগ আছে কিনা এই লিডারশিপ থেকে, এক কথা না, কোনো সুযোগই নেই, আশাবাদী হওয়ার মতো কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। দুই নম্বর হচ্ছে যে আপনি বলছেন যে প্রসিডিউরের কথা, এই যে প্রক্রিয়াটা নির্বাচন, নেতৃত্ব নির্বাচনের যে প্রক্রিয়া, আপনি দেখুন সারা পৃথিবীতেই এই বড় মানে গণতান্ত্রিক দেশগুলোর যে স্ট্যান্ডার্ড প্রসিডিউর রয়েছে পলিটিক্যাল পার্টির, সেই প্রসিডিউর থেকে তো আমি একটা ক্লিয়ার ডেভিয়েশন দেখি কনজারভেটিভ পার্টির মধ্যে। ডেভিয়েশনটা কি, যে আপনি একজনকে নেতৃত্ব নির্বাচন করার জন্য ভোট দিবেন, আবার একটা পর্যায়ে গিয়ে আপনার কাছে মনে হতে পারে আপনি মাইন্ড চেঞ্জ করতে পারবেন। আপনি কি ভোট কেন্দ্রে গিয়ে এই সুযোগটা পান? আপনি যখন প্রধানমন্ত্রী বা যখন জাতীয় নির্বাচন হয়, আপনি ভোট কেন্দ্র থেকে বেরিয়ে এসে আপনার কি মনে হতে পারে যে না আমি চেঞ্জ করে ফেলবো? সেই সুযোগটা নেই, কোনো নির্বাচনেই নেই। খুবই হাস্যকর একটা ব্যাপার, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আব্দুল ভাই কিছুটা টাচ করেছেন যে দেখেন বরিস জনসনের সঙ্গে খুব ক্লোজলি কাজ করেছেন ঋষি সুনাক এবং লিজ ট্রাস, এবং একজন ফরেন সেক্রেটারি একজন চ্যান্সেলর ছিলেন, তাই তো? ফরেন সেক্রেটারি উনি তো এখনো আছেন। প্রশ্নটা হচ্ছে যে এই দুজন মানুষ এই ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ পদে থাকার পরে ওনারা যদি এই কথা বলেন যে ওনারা এসে রাতারাতি সবকিছুকে আমূল পাল্টে দেবেন, এটা তো এক ধরনের কি বলবো যে হাইপোথেটিক্যাল মানে আশ্বাস, যেটা থেকে আমরা আশ্বস্ত হতে পারি না। কেননা আপনারা যদি পারতেনই তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কাজগুলো কেন করেননি বা করতে পারেননি? তার মানে হচ্ছে আপনাদের নেতৃত্বের সমস্যা। আর্গুমেন্ট হতে পারে যে বরিস জনসন বা লিডারশিপ অ্যালাউ করেননি। না, লিডারশিপ অ্যালাউ না করলে উনি তো চ্যান্সেলর, ইকোনমিটা তো ওনার হাতে। আমরা দেখেছি টনি ব্লেয়ারের সময় টনি ব্লেয়ারের সঙ্গে যে সবকিছু গর্ডন ব্রাউনের মিলে গিয়েছিল, তাদের মধ্যেও কিন্তু দূরত্ব ছিল, আমরা জানি, কিন্তু তারপরে ইকোনমিক পলিসি বা রিকভারির জায়গাটাতে গর্ডন ব্রাউনের কিন্তু একটা সে ছিল। যদি আপনি সেই কথা বলেন তাহলে আমি বলবো যে নেতৃত্বের জন্য ঋষি সুনাক প্রস্তুত না। যদি একজন প্রধানমন্ত্রীর মানে সঙ্গে কাজ করে তিনি তার চিন্তাগুলোকে বা মানুষের কল্যাণের জন্য কাজগুলোকে, পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করতে না পারেন, সেক্ষেত্রে তার নেতৃত্বে ভয়ঙ্কর দুর্বলতা রয়েছে। লিজ ট্রাসের ব্যাপারটাও তাই। তিনি বলছেন যে তিনি ট্যাক্স কাটবেন, তিনি গ্রিন লিভি দেবেন এনার্জি ক্রাইসিস মেটানোর জন্য, তিনি বিজনেস বুস্ট করার জন্য, তার অনেক কিছু চিন্তা ভাবনা রয়েছে। দেখুন এই কথাগুলো ডিবেটে খুব সুন্দর করে বলা যায়, কিন্তু সেটার জন্য একটা ক্লিয়ার পলিসি না থাকলে মানুষ কি করে বুঝবে যে সত্যিকার অর্থে এই জিনিসগুলো ইমপ্লিমেন্টেশন হওয়া মানে সম্ভব তাদের হাত দিয়ে? কাজে আমি দুজনের কারো মানে ব্যাপারেই খুব একটা আশাবাদী হতে পারছি না। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে পুরো প্রক্রিয়া, নির্বাচন নেতৃত্বের যে প্রক্রিয়া, সেখানে আমার কাছে মনে হয় যে সিরিয়াস ধরনের সমস্যা রয়ে গেছে। যে আপনি এই যে যেটি আমি মানে বিজ্ঞাপন বিরতির আগে বলার চেষ্টা করছিলাম যে 1,60,000 ভোটারের হাতে দিচ্ছেন এত বড় একটা দেশ, এত বড় একটা ডেমোগ্রাফিক যে জায়গা, সেখানে আপনি নেতৃত্ব নির্বাচন করতে দিচ্ছেন এবং 2 বছরের জন্য তিনি প্রধানমন্ত্রী থাকছেন। তো এই প্রক্রিয়াটা তো আসলে মানে হলো না। আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা আবার নতুন করে ভাবা দরকার। তবে এটা ঠিক আপনি যেটি বলছিলেন যে হঠাৎ করে যদি পরিবর্তনের প্রয়োজন হয় 2 বছর পর পরে, এখন তো কোভিডের সংকট, ব্রেক্সিটের সংকট, সবকিছুর সংকটের বিপরীতে বারবার ইলেকশন করার মতো অবস্থা কিন্তু ব্রিটেনের নেই। কাজে আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে ভাবার সুযোগ রয়েছে যে এরকম একটা ক্রাইসিস যদি হয়, একজন প্রধানমন্ত্রী তিনি ব্রিটিশ গণতন্ত্রকে, তার পদকে এবং জনগণকে যখন লেট ডাউন করবেন, তাহলে আমরা কোন অপশনে যেতে পারি সেটা নিয়ে আমার মনে হয় আলোচনা হওয়া প্রয়োজন। আবদাল, is your party actually ready for an election? Well, first and foremost, আমি বলছিলাম যে ঋষি সুনাক, number of conservative staff members in Downing Street were fined. Our leader, the leader of the Labour Party, Sir Keir Starmer, বলছে যে an investigation by Durham police, if you find me guilty, I will resign. So that is the leadership of a political party leader, that if I'm at fault, I will step back. But there was no fault. So he's ready. He's a proven leader, both in a sense of from his days in public prosecution. He was obviously knighted by the Queen. That's not important. But the fact is, his moral standing is better than the entire Conservative Party front bench. Because as Alway said, Rishi Sunak, you're complicit. You stood. And আপনি যেটা imply করতেছেন যে you're bound by a duty of collective responsibility, leader. No. Moral standing is that if I totally disagree with you,
and your style of politics, and I'm serving. Yeah, but they showed that moral standing. No, The day they resigned. The day they resigned, it was too late, too little, too late. Yeah. This was all done to get the knife in finally. They should have done it at the first option, the second option, the years, the months that Boris Johnson lied after lied. You know, we talk about the mother of democracy, British Parliament, revered around the world. But this Boris Johnson, he stood at that dispatches box on a Wednesday when the entire nation, the world, all political editors and everyone looks at what is going on in Westminster. He lied and Yeah, but lied. do you think the Labour is actually taking advantage of this position? Because এখন তো লেবারের পোলে লেবারের জনপ্রিয়তা একেবারে তুঙ্গে থাকার কথা, কিন্তু সেটা তো আমরা দেখছি না। No, I think that is for two reasons. One is that the British sort of electorate, the British public, are very cautious, right? They're very cautious. They don't want to jump from one to the other. And secondly, also, I'm not saying that everything is great. Labour Party has to put in an alternative plan and so forth. And I think after September, whoever is the leader, be it the first British Asian billionaire's son-in-law broke the rule, or the lady who interestingly, when he was at Merton, Oxford University, she was a Lib Dem. So there's an interesting factor that Tories and Lib Dem, they seem to have be incoherent. So she was an activist at university. She actually was a leader of the Liberal Student Union, and then decided all of a sudden that she wake up one day wants to be following Margaret Thatcher's footstep. Whether it's her, I think our Labour Party will be in a better position come September, the party conference, to really come out shining, providing an alternative image. The crisis, people are. Forget it's beautiful weather at the moment. Some of us have fans and some of us don't have the luxury of fan. But come dark winter, the deciding factor between turning a heating on or eating, that is going to make the difference between British public to say, is a billionaire son-in-law fit to run this country, or a lady who wants to slash and burn the civil structure, the civil service, who is providing a support to the community, the people out there. And I think that's when you'll see Labour will be emerging as the right party to lead this country. এক মিনিটে কি আমি একটু স্লাইটলি ডিসএগ্রি করতে পারি আব্দুল ভাইয়ের সঙ্গে? একটা হচ্ছে যে আব্দুল ভাই বলেছেন যে জাম্প করার ব্যাপারটা, আসলে তো 12 ইয়ার্স তো আমার মনে হয় যে একটা চেঞ্জের জন্য ইনাফ টাইম। সো ব্রিটিশ কমন পিপল, অর্ডিনারি পিপল বা সাধারণ ভোটাররা যদি এখনো পর্যন্ত 12 বছর পরেও এই পরিবর্তনটার জন্য প্রস্তুত হয়ে না থাকে, সেই ব্যর্থতাটা হচ্ছে লেবার পার্টি, এটা মানতে হবে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেটা হয়তো আব্দুল ভাই বলতে চাচ্ছেন না বা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার অবজারভেশন কি বলছে যে লেবার পার্টিতেও লিডারশিপের একটা বড় ক্রাইসিস? ডেফিনেটলি লেবার পার্টি, আমি যে একটা লাইনে শেষ করি, সেটা হচ্ছে যে লেবার পার্টি এখনো পর্যন্ত জেরেমি করবিনের যে ছায়া, শ্যাডো বা তার যে ইনফ্লুয়েন্সের যে জায়গাটা, ধরেন মোমেন্টামের যে একটা বলয় আছে, সেই বলয়ের সঙ্গে যে একটা স্নায়ুযুদ্ধ, সেটার সঙ্গে ফাইট করেই তো উঠতে পারছে না। অর্থাৎ দলের ভেতরে যে তাদের যে যুদ্ধ, সেই যুদ্ধ পার হয়ে যে একটা ব্রডার কোনো কিছু নিয়ে ফাইট করবে, সেটার জন্য আমি মনে করি লেবার পার্টি এখন not united yet. Exactly. I agree that there's been a lack of vacuum in leadership. So one extreme, Jeremy Corbyn in the right mind and the right figure for the kind of a holistic approach to a civil society, provide an alternative left-wing politics, and the majority public fell for the right-wing media and portraying that we're going to go to the dark ages, Cold War. So that's why leap forward to Boris Johnson. And Boris Johnson, right-wing, extreme, borrowed American Fox News type of politics, has now given rise to the people in the centre to say enough is enough. I think with a centre-led government under Keir Starmer, more moderate politics is the way forward. And that's why I believe strongly, whoever is the elected leader of the Conservative Party wants to be a leader of the nation, calls an election, I believe that people will come together. Don't forget, Brexit, COVID has really taken a toll on people. Enough is enough. Cost of living, come dark days of September, October, November, people will say, we've had enough. We want to have a more of a middle of the ground politics, and that will be the Labour Party under the leadership of Keir Starmer. Bashir bhai, obviously, hearing all this, how worried, আমাদের কতটা চিন্তিত, কতটা শঙ্কিত হওয়ার অবস্থানে আমরা পৌঁছে গেছি? আপনি বলছেন যে ইনফ্লেশন 10 থেকে 11% পৌঁছে যাবে এবং তার বেশিও চলে যেতে পারে যদি এটা অ্যাড্রেস না করা হয়। এবং এখন
বর্তমানে রাজনীতিতে, ব্রিটিশ রাজনীতিতে বিশেষ করে যেটা গণতন্ত্রের পাদপীঠ, সূতিকাগার, বিভিন্ন নামে আমরা তাকে অভিহিত করে থাকি। তো সেক্ষেত্রে যখন আমরা এই নেতৃত্ব নির্বাচনের নাটকে ব্যস্ত, কিন্তু সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে, ইনফ্লেশন কিন্তু বেড়ে যাচ্ছে এবং ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইক আমরা আরো বেশি বাড়তে দেখব, পাউন্ডের দর কমে যেতে দেখব, ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে এবং লেবারের, যেটা আপনিও বলছিলেন, বুলবুলও বলছিল, যে লেবার পার্টিতেও নেতৃত্বের সংকট কিন্তু আমাদেরকে চিন্তিত করে। কারণ এখন একটা মোক্ষম সময় ছিল, গত 15 বছর একটা মোক্ষম সময় ছিল লেবার পার্টিকে নিজেকে তৈরি করবার, সেটা তারা করতে ব্যর্থ হয়েছেন। তাহলে সেক্ষেত্রে ব্রিটিশ রাজনীতি এখন কোন দিকে ধাবিত হবে? এবং দুজন একেবারে কি বলবো, আমাদের যাদের উপরে হয়তো সে ধরনের কনফিডেন্স তাদের লিডারশিপের উপরে আমাদের নেই, এবং তারাও কিছুটা সেই কি হবেন যিনি আসুক, লিজ ট্রাস্ট কিংবা ঋষি সুনাক, কারণ তারাও এটাও তারা জানবেন যে কোনো কিছু মনোপুত না হলে তাদেরকেও আবার ভোট অফ কনফিডেন্স দিয়ে তাদেরকেও নেমে যেতে হতে পারে। এবং দলের মধ্যে অর্থাৎ লিজ ট্রাস্ট যদি আসেন, তিনি দেখবেন যে তার সহকর্মীরা অর্থাৎ এমপিরা কিন্তু তাকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেননি, তারা প্রথম পছন্দ হিসেবে ঋষি সুনাককেই বেছে নিয়েছিলেন। তো সুতরাং সেক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী হলে পার্লামেন্টে এসে তার জন্য কাজ করাটা চ্যালেঞ্জিং হবে। তো কোন দিকে ধাবিত হচ্ছে ব্রিটিশ পলিটিক্স? আমরা আই ফুললি এগ্রি উইথ ইউ এন্ড উইথ মাই প্যানেল স্পিকার্স। আমরা খুবই চিন্তিত হওয়া দরকার, কারণ আপনি দেখেন 1 বছর আগে যারা ফুড ব্যাংকের, আপনি জানেন 14 মিলিয়ন পিপুল নাও উইদিন দি ফুড ব্যাংক সাপোর্ট নিতে হচ্ছে। যারা 1 বছর আগে আপনার ফুড ব্যাংকের ফুড ডোনেট করতো, দে আর দ্য ওয়ান হু ইজ পিকিং আপ ফুড ফ্রম দ্য ফুড ব্যাংক নাওয়াডেজ। সো ইউ ক্যান ইমাজিন যে সাধারণ মানুষ এবং যারা মিনিমাম ইনকামের মধ্যে আছে, ওদের স্ট্রাগল ইজ জাস্ট স্টার্টেড ইয়েট, ইজ নট এন্ডেড, ইজ জাস্ট স্টার্টেড ইয়েট। তো এই জন্য আমরা খুবই ওয়ারিড। এবং হাই স্ট্রিটগুলোর পজিশন দেখেন, ছোটো ছোটো এসএমইগুলো, দে আর ক্লোজিং দেয়ার ডোরস, উই আর ডিসঅ্যাপিয়ারিং। একসময় ব্রিটেন ওয়াজ নোন এজ এ ওনার অফ কর্নার শপ ওনার্স, নেশন অফ কর্নার শপ ওনার্স। ইটস নো লঙ্গার দ্যাট সিনারিওস এনিমোর। সো এই জন্য আমাদের ব্যবসায়ীরা, ছোটো ছোটো ব্যবসায়ীরা যারা মেম্বার অফ British Bangladesh Chamber of Commerce, they are very worried. We receive many calls and emails that এবং আমরা আমাদের পার্টনার অর্গানাইজেশন লাইক ব্রিটিশ চেম্বার, লন্ডন চেম্বারের সাথে রেগুলারলি সাপ্তাহিক একটা নেটওয়ার্কিংয়ের মতো আমরা এখন করছি যে হাউ টু ওভারকাম দোজ পজিশন। সো অবশ্যই আমাদের চিন্তিত হওয়া উচিত। এবং যেটা আমি আগেই বলেছি, এই যে দি হর্স ট্রেডিং, পলিটিক্যাল হর্স ট্রেডিং যেটা হচ্ছে, ইটস অ্যাকচুয়ালি টেকিং ব্যাক ব্রিটেন every time 10 years. আপনার every 2 years পরে যে ইকোনমিক মেলডাউনটা আসতেছে, ইট উইল টেক অ্যানাদার 10 years বিহাইন্ড আস। তো আমরা মনে করি আমরা খুবই ওয়ারি হওয়া উচিত। এবং আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে এবং এসএমইদের পক্ষ থেকে আমাদের শুধু এটাই রিকোয়েস্ট থাকবে যে রাজনীতিবিদরা যেন একটা স্ট্রং ইকোনমিক রিফর্ম নিয়ে আসতে পারেন, যেটা ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে পারে এবং সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে যেন আপনার জীবনযাত্রাটা চালাতে পারে এবং কস্ট অফ লিভিংটাকে যেন করা। এবং আপনারা জানেন যে ইউক্রেন ওয়ার আরও যদি চলতে থাকে, দ্যাট উইল এফেক্ট দ্য সাপ্লাই চেইন অ্যান্ড অলসো ইট উইল এফেক্ট দ্য ইনফ্লেশন এই দেশে। এবং এটা থেকে আমাদের বের হওয়ার কোনো উপায় নাই। আই ফুললি এগ্রি উইথ মাই প্যানেল স্পিকার্স। বুলবুল, আপনার কাছে আসতে চাচ্ছি, বশির ভাইয়ের কথা সূত্র ধরেই যদি বলি, আমাদের দর্শকরাও নিশ্চয়ই এই ব্যাপারে জানতে চাচ্ছেন যে ঋষি সুনাক তার অবশ্যই ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড রয়েছেন, অন্যদিকে লিজ ট্রাস্ট তিনি মার্গারেট থ্যাচার হবার জন্য চেষ্টা করছেন। তো এই দুয়ের মধ্যে আমাদের সাধারণ মানুষের ভালো একটু ভবিষ্যৎ কোন দিকে থাকতে পারে? প্রথমে বলে নিই যে যদিও আমি শুরুতেই বলেছি যে আমি খুব একটা আশাবাদী নই যে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া এবং যারা মানে যে অপশন আমাদের কোনো চয়েস নেই। একটা পজিটিভ দিক এত কিছুর পরেও যে আমরা বলছি যে নন হোয়াইট ব্যাকগ্রাউন্ড থেকে একজন এই দেশের শীর্ষ পর্যায়ে যাবেন, সেটির জন্য এই দেশ প্রস্তুত কিনা, এখানকার জনগণ প্রস্তুত কিনা, এই আলোচনা যখন হয় আমাদের কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে ঋষি তার নন হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা তার সাউথ এশিয়ান ব্যাকগ্রাউন্ড নিয়ে
যতদূর পর্যন্ত গিয়েছে সেটা কিন্তু আমাদের অ্যাপ্রিশিয়েট করা উচিত। এটা কিন্তু অনেক বড় ব্যাপার যে এই দেশ এতটুকু পর্যন্ত যেতে পেরেছে। হ্যাঁ, কিন্তু সেটা কি তার নিজস্ব অর্থনৈতিক অবস্থান কোনো ভূমিকা রাখেনি? সেটাও তো তার অর্জন, তাই না? তার যে অর্থনৈতিক অবস্থান, এবং সেই অর্থনৈতিক অবস্থান তো এরকম অনেকেরই আছে, অনেক ইন্ডিয়ান ব্যবসায়ী কিন্তু এখানে আছেন, কিন্তু রাজনীতিতে এতটা আর্টিকুলেট এবং এতটা সলিড একটা অবস্থান নিয়ে ক্ষমতা কাঠামোর এত দূর পর্যন্ত কিন্তু কেউ যেতে পারেনি। সেক্ষেত্রে তার স্ত্রী নিশ্চয়ই একটা বড় ভূমিকা রেখেছে, স্ত্রীর সম্পদ। এখন আমার স্ত্রী তো আমাকে সাপোর্টটা দিতে পারছে না, যে কারণে আমি এই স্বপ্নটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু যেটাই হোক না কেন একটা জায়গায় তিনি পৌঁছেছেন, এটা আমাদেরকে অ্যাডমিট করতে হবে। এবং আপনি আরেকটা জিনিস দেখেন যে তার এই লিডারশিপ কন্টেস্টে সাপোর্ট কারা করেছে, জেরেমি হান্ট থেকে শুরু করে, লিয়াম ফক্স থেকে শুরু করে, ডমিনিক রাব, তিনি আজকে যে ডিবেটটা কিছুক্ষণ পরে হবে সেই ডিবেটে এটাকে বলে মিডিয়ার ভাষায় স্পিন রুম, মানে যখন ডিবেটটা হবে তারপরে মিডিয়া সেখানে যায়, গিয়ে সবার সম্পর্কে কথা শুনতে চায় আর কি। তো লিয়াম ফক্স ওখানে গিয়ে ঋষি সুনাক একজন ভালো ক্যান্ডিডেট এবং তার যে দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত সে বিষয়ে তিনি কথা বলবেন। আমি যেটা বলতে চাচ্ছি যে পার্লামেন্টারিয়ানদের মধ্যে কিন্তু তিনি একটা ক্লিয়ার লিড নিয়ে এসেছিলেন, এবং যারা খুব না কুচু পশ কনজারভেটিভ সো কল্ড, হ্যাঁ, তাদেরকে তিনি একটা কাতারে নিয়ে এসে তার পক্ষে কথা বলাচ্ছেন। সো আমি মনে করি যে সেটাও কিন্তু পার্ট অফ হিজ লিডারশিপ স্কিল, এটাকেও ইগনোর করা যাবে না, অস্বীকার করা যাবে না। তিনি হতে পারছেন কি পারছেন না, তিনি যোগ্য কি যোগ্য না, সেই আলোচনাগুলো লেটস পুট অ্যাসাইড। এবং এই জায়গাটাকে আমরা মনে করি যে অনেকের জন্য কিন্তু একটা ইন্সপিরেশন, আপনার সন্তান, আমার সন্তান বা ওনার সন্তান, তারা যদি পলিটিক্সে আগ্রহ থাকে, এটা কিন্তু একটা, আমি বলবো যে এটা একটা মোটিভেশন, এটা একটা দিক। আর আশাবাদী আমরা হতে পারছি না, এটা ঠিক। যে কারণে আমরা আশাবাদী হতে পারছি না সেটা হচ্ছে সাধারণ মানুষ খুব স্ট্রেট ফরওয়ার্ড আনসার চায়। এই রিকভারির ক্ষেত্রে কতটুকু ট্যাক্স কমানো হবে, আমাদের কি সুবিধা হবে, কারণ অর্থনীতির সূত্রগুলো বা এই যে জার্গনগুলো সেগুলো তো সবাই বোঝে না। সাধারণ মানুষরা এই যে ফুড ব্যাংকের নির্ভরতা যে বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, এবং মানুষের যে একটা অনিশ্চয়তা, এর বিপরীতে আমি মনে করি যে লিডারশিপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং দায়িত্ববোধের জায়গাটা হচ্ছে কনফিডেন্স তৈরি করা। বুলবুল, এই পয়েন্টে আমাদেরকে ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে, ফিরে আসবো, আলোচনা এখান থেকে আবার শুরু হবে। দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে, আমাদের সঙ্গে থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এসেছি আজকের আলাপচারিতার শেষ অংশে। আমরা কথা বলছি ব্রিটিশ রাজনীতি নিয়ে, ব্রিটিশ পলিটিক্স নিয়ে, এবং ব্রিটিশ রাজনীতির বর্তমান অবস্থা, কতটা ক্রেডিবিলিটি রয়েছে ব্রিটিশ রাজনীতিবিদদের, এবং বিশ্ব রাজনীতিতে ব্রিটিশ পলিটিক্স বা ব্রিটিশ রাজনীতির কি অবস্থান রয়েছে। বুলবুল, আপনি বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে লিডারশিপ কনফিডেন্স নিয়ে কথা বলছিলেন, এবং ঋষি সুনাক কিংবা লিজ ট্রাস্টের, সেক্ষেত্রে তাদের দুইজনের কনফিডেন্স বা লিডারশিপের যে ভরসার যে স্থলের কথা আপনি বলছিলেন, সেক্ষেত্রে এই খুব সংক্ষেপে যদি একটু কম্পারিজনটা করেন যে লিজ ট্রাস্ট আপনার দৃষ্টিকোণ থেকে কোন অবস্থানে রয়েছে। আপনি ঋষি সুনাকের কথা বলেছেন, কিন্তু লিজ ট্রাস্ট কোন অবস্থানে রয়েছে? না, ইউগভ থেকে শুরু করে যারা এই জরিপগুলো করে থাকেন যে কে লিডারশিপে এগিয়ে থাকেন, সবাই তো লিজ ট্রাস্টকে এগিয়ে রেখেছেন, এবং এই এগিয়ে রাখাটা ওই মেম্বারদের মধ্যে জনপ্রিয়তার ভিত্তিতে। তো কাজেই পলিসি কার ভালো সেটা হচ্ছে এক আলোচনা। এটা বশির ভাইরা বিজনেস কমিউনিটির মানুষ, ওনারা একভাবে দেখেন, আমি পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আমার একটা জায়গা আছে, উনি লেবার অ্যাক্টিভিস্ট, উনি অপোজিশনকে কিভাবে মূল্যায়ন করবেন সেটা একটা দিক। কিন্তু বলা হচ্ছে যে সদস্যদের মধ্যে, কনজারভেটিভ পার্টির সদস্যদের মধ্যে লিজ ট্রাস তার যে পলিসিগুলো, বিশেষ করে ইকোনমিক পলিসিগুলো তিনি প্রকাশ করেছেন, সেটা বেশি জনপ্রিয়তা পেয়েছে। এটা আমাকে খুবই অবাক করেছে, বিস্মিত করেছে, কেননা আমার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী ইকোনমিক্সটা ঋষি সুনাক খারাপ বোঝেন না, ভালো বোঝেন, এবং উনি রিকভারির প্ল্যান না থাকুক বা রিকভারির প্ল্যানে কি করতে যাচ্ছে সেটা আমরা যদি এখনো পর্যন্ত সেটা ক্লিয়ার পিকচার পাইনি, কিন্তু ওই সময়টাতে, ওই দুঃসময়ে তার কিছু এফোর্ট ছিল, যে এফোর্টটাতে অনেকে ভুল করে তাকে চিন্তা করছে যে এটা কি কনজারভেটিভের চ্যান্সেলর নাকি এটা কোনো সোশ্যালিস্ট কোনো একটা পার্টির চ্যান্সেলর। তার মানে তার একটা প্রো পিপল অ্যাপ্রোচ কিন্তু ছিল। এখন যদি সেটা রিকভার করতে পারছেন কি পারছেন না, পারলেন কি পারলেন না, সেটা অন্য বিতর্ক। কিন্তু লিজ ট্রাসকে এগিয়ে রাখার অর্থই হচ্ছে যে কোনো না কোনো ভাবে এখানে একটা মিডিয়া হাইপ তৈরি করার একটা ব্যাপার আছে, সবাইকে বোঝানো হচ্ছে যে না, ওর বিপরীতে আসলে এটাই হচ্ছে আমাদের চয়েস। এবং আমার কাছে ক্লিয়ারলি একটা কথাই যেহেতু সংক্ষেপে বলতে বলেছেন, আমার কাছে মনে হয়েছে যে ব্রিটিশ এস্টাবলিশমেন্ট তাদের মিডিয়া প্রোপাগান্ডা থেকে শুরু করে তাদের যে স্পিনিং এর যে স্ট্র্যাটেজিগুলো রয়েছে, প্রত্যেকটা জায়গায় মানুষের মধ্যে এই ধারণাটা দিচ্ছে যে একজন টাফ, মানে আরেকজন মার্গারেট থ্যাচারের মতো যদি তোমরা কাউকে চাও, বা টোরির যে কোর ভ্যালুস সেটাকে কে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে লিজ ট্রাস। কাজে লিজ ট্রাসকে আমরা নিয়ে এই বৈতরণীটা পার হতে যাচ্ছি। ঋষি সুনাককে হয়তো অনেকেই ভেবে থাকতে পারেন, বিশেষ করে কোভিড সময়ে তার ফার্লো এবং বিভিন্ন অন্যান্য যে সমস্ত সাধারণ মানুষের প্রতি হাত বাড়িয়ে দেবার যে সমস্ত পলিসি তিনি গ্রহণ করেছিলেন, সেগুলোতে হয়তো অনেকেই তাকে ভেবে থাকতে পারেন যে তিনি একজন সোশ্যালিস্ট রাজনীতিবিদ। অনেকে বলেছেন, কিন্তু টেবিল টকে এটি বলেছেন, এবং অনেকেই বলছেন যে এটা তো আমরা ভাবতেই পারছি না যে একটা টোরি গভর্নমেন্ট রান করছে, সেখানকার চ্যান্সেলর এই ধরনের প্যাকেজগুলো নিয়ে মানুষের সামনে আসছে। কিন্তু সেটা তো একটা আনপ্রেসিডেন্টেড সময় ছিল। কিন্তু তিনি তো খুব চালাক, তিনি এই জিনিসগুলোকে দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে একটা কমফোর্ট দেওয়ার চেষ্টা করছেন, সেটারও প্রয়োজন ছিল। ইকোনমিতে আপনি যখন অনিশ্চয়তা থাকে এবং মানুষ যখন একটা অস্থিরতার মধ্যে থাকে, এটা খুব বেসিক সূত্র ইকোনমিক্সের, যে সেই ক্ষেত্রে কলাপস করার একটা সম্ভাবনা থেকে থাকে। ওই সময়ের জন্য এটা ঠিক ছিল। কিন্তু আমরা যে জায়গাটাতে কনফিউজ যে রিকভারিটা কি হবে, সেটি ঋষি সুনাক বলে যাননি। লিজ ট্রাস যেটি বলছেন সেটা দিয়ে আমরা আশ্বস্ত হতে পারছি না। এই কারণে কনফিডেন্সটা ভেরি ইম্পর্টেন্ট। আবদাল, একই প্রশ্ন যদি আপনার কাছে থাকে, আমরা যদি লিডারশিপের কনফিডেন্স, লিডারশিপের ক্রেডিবিলিটি নিয়ে কথা বলি, G8 সামিটে how will Liz Truss stand, or how will Rishi Sunak stand against all these really powerful other leaders? Somebody from an early age থেকে যে political study course দেখছি, being around the political field, you have a certain aura, certain trust. Leadership sometimes is imposed on you, or some you grow into it. In the last few years, in this turmoil, Brexit, Afghanistan war, exit, তারপরে ওই যে Ukraine war শুরু হলো, some people who walk into your room are taken serious, some people are not. Liz Truss is not Angela Merkel. That is the best way আমি একটা বুঝাতে পারবো যে when Angela Merkel walked into your room, you know this lady was serious. This lady had power, and she had not so much charisma as in she was charming, but it was a seriousness. Liz, until 2 weeks ago when she started to dress more like Margaret Thatcher, talk more like Margaret Thatcher, she walked into, when the Ukraine war started, she was like a lone figure. Kind of Brexit হওয়ার পরে কি হয়েছে, none of the European foreign ministers were taking Britain seriously. She invited herself to the Brussels talk of the Ukraine, and then nobody wanted to be friends with her. So it একটা reputation, একটা seriousness, but I think in that sense Rishi just might have something edge, because not because he's a man, but I think because he's more of a proven in finance,
and the world leaders will take him more seriously than Liz. So for me, none of them are good, but the better the devil will be Rishi Sunak. If I can answer this question, same question. Some of the economists are saying if Liz Truss become a prime minister, it will be really a great bonus for Labour Party because of the sense of economy. Definitely she don't have better than Rishi Sunak or anyone in the Conservative Party. So it will be great bonus for Labour Party to go ahead from 7 point to maybe 10. পার্টি মেম্বারদের মধ্যে তার ইকোনমিক পলিসি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে, এটা রিয়েলি সারপ্রাইজিং। আমি জানি না পার্টি মেম্বার, it's nothing to do with the economy, it's to do with that underlying factor that the 93% of the Conservative Party membership looks and feels like Liz is listening to Boris, who is a de facto, has a hand on her to say, you're my successor. That is the thing. So unfortunately, the right-wing media, the story that's been told, aske je debate hobe ekটু pore, afterward you'll see the spin. So that's the problem, that there is not a fair competition. Yes, there might have been 50% candidate from a BAME background to start off with, but the election is not fair. And then, as somebody who's a political student, I cannot believe that I can vote as not I, but as a Conservative member, আমি কালকে ভোট দিতে পারি, 14 তারিখে পড়ি না, ভোট দিতে পারি মাই ক্যান্ডিডেট, তারপরে 2 সপ্তাহ 3 সপ্তাহ 11th hour before they close আমি যা ডিবেট দেখলাম, আমার যে নেইবার, তারপরে রাইট উইং মিডিয়াকে জেলে একলো আমার যে ক্যান্ডিডেট বিরুদ্ধে, I take a cold feet, I'll think, oh no, I'll change my mind. 5th September. ওকে, বশির ভাই আপনার কাছে আসতে যাচ্ছি যে আমাদের বিশেষ করে আপনি যে অর্গানাইজেশনে রয়েছেন সেই অর্গানাইজেশন রিপ্রেজেন্ট করে আমাদের বাংলাদেশি বিজনেসম্যানদের, সেটা কেটারিং ইন্ডাস্ট্রি হোক কিংবা অন্যান্য যে কোনো সেক্টরই হোক। তো সেক্ষেত্রে আপনাদের অর্গানাইজেশনের যথেষ্ট অনেক কনজারভেটিভ মেম্বার রয়েছে যাদের ভোট দেওয়ার সুযোগ রয়েছে। তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য হবে যে কি ধরনের সতর্কতা তারা অবলম্বন করতে পারে সঠিক প্রার্থী নির্বাচনে? ওয়েল, যেটা আমার প্যানেল কলিগরা বলেছেন is only 175 plus to 200, some figure is up to 200,000 members, they are voting it. Of course, unfortunately আমরা এখনো ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে, বিশেষ করে বিজনেস কমিউনিটিতে এবং জেনারেলি ইন মোর সেন্সে উই আর নট এবল টু গো বিয়ন্ড দ্য পার্টি লাইন। we always stick with the party line. Sometime you beg to differ, sometime you agree to disagree within the party line. এইটা যদি ফলো করা হয় তাইলে আমরা বলবো যে what are the measures government are taking, incoming government or incoming prime minister is taking, because business community need to VAT reduction, business community need the extra 1.25% of the insurance should be immediately put aside, and then give us various the opportunity. incentives. Of course, কারণ আমরা যদি দেখি যে কোভিডই অলরেডি, বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির কথা যদি আপনি বলেন, অলরেডি 30% of the British Bangladeshi businesses, especially restaurant sector, is disappeared. It just wiped out during the COVID scenario in last 2 years. So এখন is the time that at least to hold on. এই হোল্ড অন করার জন্য আমরা মনে করি যে টু রিডিউস দ্য VAT and national insurance and other thing. We don't want any incentive. Just give us, don't put extra burden on our head and let us survive. এই পলিসি যদি করা হয়, আমি মনে করি যে আমাদের যারা কনজারভেটিভ পার্টি মেম্বাররা আছেন, they will be wise and select their right leader. But as we understand, the options are very, very limited. সেক্ষেত্রে আপনার কাছে যদি জানতে চাই, একই প্রশ্ন ছিল বুলবুল হাসান এবং আব্দুল্লাহর কাছে, যে তাদের দৃষ্টিকোণ থেকে কোন প্রার্থী ব্রিটেনের জন্য ভালো হবেন, আপনার কাছে একই প্রশ্ন যদি রাখি। ওয়েল, আমরা মনে করি যে পার্টি মেম্বার্স don't have any clue how to run the country. We have seen the Brexit scenarios. The Brexit, the above 65 years old and mostly from the northern belt nation ভোট দিয়েছে. So
I'm a Remainer, so I understand that that was a great mistake, but is gone, and we should not bring that topic again. But আমি মনে করি যে I totally agree with Bulbul that the policy of selecting the leader, next leader, that need to be reconsidered, that need to be revived, that should not be happen that আপনার 65 to 70 million population is only 170,000 people are under 70,000 people are actually deciding factor. That will be really the killing of is not a fair democratic practice, as he said, the mother of the democratic nation. We should be trendsetter, we should be set an example of democracy towards the world. We always give the third world nations the big lecture about the democratic practice, but what we are seeing in the United States and United Kingdom nowadays is really very painful. সেক্ষেত্রে ভবিষ্যতে আমরা যদি চিন্তা করি G8 সামিটে গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী গ্রেট ব্রিটেনকে রিপ্রেজেন্ট করছেন, সেটা যদি ঋষি সুনাকি হয় কিংবা লিজ ট্রাস্ট হয়, আমাদের এই যে মানে শুরু বেশ কিছুদিন থেকে যে নাটক আমরা রাজনীতিতে দেখছি, যেটা আমাদের অন্যান্য আপনারা তিনজনই বলেছেন যে প্রথম বোধহয় গ্রেট ব্রিটেনের ইতিহাসে একজন প্রধানমন্ত্রী তিনি তাকে ফাইন করা হয়েছে এ ধরনের কার্যকলাপের জন্য, কোভিড বিরোধী কার্যকলাপের জন্য। আবারও একজন প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে পার্লামেন্টারিয়ানদের সামনে, দেশবাসীর সামনে বারবার তিনি যে বাক্য উচ্চারণ করেছেন সেটা পরে মিথ্যা প্রমাণিত হয়েছে। তো এই ধরনের লস অফ ক্রেডিবিলিটি ব্রিটিশ রাজনীতিতে এসছে। পাশাপাশি এখন যদি এমন একজন প্রধানমন্ত্রীকে আমরা পাই যার আন্তর্জাতিক পরিমণ্ডলে যার ক্রেডিবিলিটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে, ল্যাক অফ কনফিডেন্স, ল্যাক অফ লিডারশিপ, বিভিন্ন কারণে, তো সেক্ষেত্রে ব্রিটেনের রাজনৈতিক ভবিষ্যৎ কিভাবে দাঁড়াবে বলে আপনি মনে করেন? It would be seen. You see, it started already. The Ukraine war actually divide the whole world now, and it would be very difficult to revive that again. I wish that the world should be united for the support of the human and humanity, and of course the democratic practice. So আমরা মনে করি that we should go back, rethink ourselves. Let's hope the Ukraine war don't divide us anymore, and this type of activities রাজনীতিবিদদের এই যে অনৈতিক যে দৃষ্টান্তগুলো আমরা দেখতেছি, it's actually putting off people, and definitely Great Britain is losing the respect of the world, and especially the Commonwealth country. People are watching us, people are observing us, and they are going to deliver their verdict day by day if we continue this type of horse trading within the political scenario and political field. Bulbul, literally 30 সেকেন্ডে আমাদের ফিউচার জেনারেশন যারা রাজনীতিতে আসতে চাচ্ছেন বা চিন্তা করছেন, তাদের জন্য হতাশ না হওয়ার জন্য আপনার কি বক্তব্য থাকবে? আজকের অনুষ্ঠানের সবচেয়ে কঠিন প্রশ্নটা আপনি করেছেন, কারণ আমি ইয়াং জেনারেশনের সঙ্গে যখন কথা বলি, তারা পলিটিক্স নিয়ে, পলিটিক্যাল প্র্যাকটিসগুলো নিয়ে এত ডিসপয়েন্টেড, এত মানে হতাশা তাদের ভেতরে যে তারা পলিটিক্স নিয়ে আগ্রহ পায় না। এবং অনেক বাড়িতে যখন যাই, তখন ইয়াং ছেলেমেয়েরা যখন ওই আলোচনাটা আসে, দূরে চলে যায়, ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে চলে যায়, অথবা অন্য কোনো আগ্রহতে চলে যায়, এবং এটা দিন দিন বাড়ছে। এবং আমি মনে করি যে সত্যিকার অর্থে আপনি যদি একটা ব্যবস্থার পরিবর্তন চান, ব্যবস্থার ভেতরে ঢুকতে হবে। আমি তরুণদেরকে শুধু একটা কথাই বলবো যে তাদের যে হতাশাগুলো রয়েছে সেগুলো যৌক্তিক, কিন্তু সেটা পরিবর্তনের জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে। ইয়াংরা যদি পলিটিক্সে আসে, কাউন্সিলর হয়, এমপি হওয়ার স্বপ্ন দেখে, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, সেই সুযোগটা কিন্তু ব্রিটেনে আছে। অন্তত ইনস্টিটিউশনাল যে ফ্রেমওয়ার্ক, সেখানে কিন্তু কেউ বলবে না যে তুমি এশিয়ান ব্যাকগ্রাউন্ড থেকে এসছো এই জন্য প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা সংবিধান, এখানকার কনস্টিটিউশন বা প্র্যাকটিস কিন্তু এই সুযোগটা দিয়েছে। কাজেই সেই জায়গা থেকে আমি তাদেরকে বলবো, একটা কথা শুধু লিডারশিপ ব্রেসের বলে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে যে একটা বিষয় আমাদের ভুলে গেলে চলবে না, যে আউটগোয়িং প্রধানমন্ত্রী বরিস জনসন তার সঙ্গে প্রতারণা করেছেন, এরকম একটা ভাইব কিন্তু ঋষি সুনাকের ব্যাপারে রয়েছে, যে সবকিছুতে একসঙ্গে ছিল, হঠাৎ করে তুমি চলে গেল। তো কাজেই তার যারা সমর্থক রয়েছেন বা তার যে বডি ল্যাঙ্গুয়েজ, এবং কোন কোন ক্ষেত্রে তিনি ক্লিয়ারলি বলেছেন যে আর যেই হোক ঋষি সুনাক নয়, সেটার একটা প্রভাব আমি থাকবে। আমি মনে করি যে সেই কারণে লিজের সম্ভাবনা অনেক বেশি। আবদাল, সেম কোয়েশ্চেন টু ইউ। আমাদের ভিউয়ার্স
ইয়াং জেনারেশন কিংবা যারা ব্রিটিশ রাজনীতি নিয়ে অলরেডি ফ্রাস্ট্রেটেড, হতাশ, তাদের জন্য কি বক্তব্য থাকবে অ্যাজ এ পলিটিশিয়ান? I think the best thing to win trust is to give trust to the people. যে হোক না কেন, September is a new leader of the Conservative Party and our de facto Prime Minister of our country. The best thing they can do is to give the people the opportunity. We know December doesn't deter people from voting. In 2019 we had the election. Give the people an election and let the people decide, and let's restore democracy, faith and trust in our public's office. That is my wish. থ্যাংক ইউ। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতন। আশা করি আজকের অনুষ্ঠান আপনারা উপভোগ করেছেন। ছোট্ট পরিসরে আমরা চেষ্টা করেছি ব্রিটেনের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে কিছু আলোচনা করবার জন্য। আগামী সোমবারের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।